Dear guys, you are welcome to my online channel. Dear শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার তোমাদের মাঝে হাজির হয়েছি উইথ কন্ট্রাকশন। তোমরা জানো কন্ট্রাকশন একটা বেসিক আইডিয়া অফ গ্রামার। সো এই কন্ট্রাকশন আমরা অনেকেই কনফিউশন মনে করি। তো আমি তোমাদের এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমি তিনটা পার্টের উপর লেকচার দিয়েছি, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। I hope and expect that if you listen and see my lecture part 1, part 2 and part 3, then you will be clear about contraction. Basically, the contractions are part and parcel of grammar. So a contraction is a single word which has been formed by combining two words and replacing one or more letters with an apostrophe. একই সাথে alphabetical list of contractions and how to pronounce contraction দুটো বিষয় আমি তোমাদেরকে আলোকপাত করব। তবে মনোযোগ সহকারে আমার লেকচারটি যদি অনুধাবন করো, আই হোপ অ্যান্ড এক্সপেক্ট দ্যাট দিস স্মল লেকচার ক্যান ব্রিং বেটারমেন্ট ফর ইয়োর লাইফ। সো আমরা যদি 1 নম্বরের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাই আয়ের পর অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, তারপর এম দেওয়া আছে, তাহলে উচ্চারণটা হবে আই এম 24 ইয়ার্স ওল্ড। আমরা 2 নম্বর যদি খেয়াল করি তাহলে দেখা যায় ওয়ের পর অ্যাপোস্ট্রফি, তারপর আর ই দেওয়া আছে, ওয়ের গোয়িং টু ভার্সিটি। 3 নম্বর যদি আমরা দেখি তাহলে এখানে দেখা যায় ইউর পর অনেক সময় আর ই থাকে, ইউর পর অ্যাপোস্ট্রফি তারপর আর ই থাকে। তাহলে আমরা এটা বুঝবো উচ্চারণটা হবে ইউর, আর ফুল মিনিং হবে ইউ আর অনার্ড বাই অল। আমরা যদি 4 নম্বরটা দেখি তাহলে এখানে দেখা যায় হটের পর অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, তারপর আর ই দেওয়া আছে। এক্ষেত্রে উচ্চারণটা হবে হটার, হটার দে ডুইং দেয়ার। এবং 5 নম্বর যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই হুয়ের পর অ্যাপোস্ট্রফি দেওয়া আছে এবং তারপর আর দেওয়া আছে, আর ই দেওয়া আছে। তাহলে কী হবে হু আর দে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3টা জিনিস দেওয়া আছে, 1, 2, 3, খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে বুঝে নিবা। প্রথমে 1 নম্বরে দেওয়া আছে হিয়ার ফর অ্যাপোস্ট্রফি এস, হি ইজ। 2 নম্বর হিয়ার ফর অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে হি হ্যাজ, এবং 3 নম্বরেও হিয়ার ফর অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, সেটাও হি হ্যাজ। তো আমরা দেখব কোথায় হি ইজ এবং হি হ্যাজ কেন হচ্ছে। হিয়ের পর অ্যাপোস্ট্রফি এস থাকার পরেও হি ইজ হচ্ছে, আবার হি হ্যাজও হচ্ছে। তো 1 নম্বরে যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যায় যে হিয়ের ফর অ্যাপোস্ট্রফি এস, তাহলে হিজ উচ্চারণটা হবে হিজ এবং ফুল মিনিং হবে হি ইজ এ গুড মাইন্ডেড ম্যান। 2 নম্বরে যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যায় হিয়ের ফর অ্যাপোস্ট্রফি এস হি হ্যাজ এ লট অফ ওয়েলথ। 3 নম্বরে যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যায় হিয়ার ফর অ্যাপোস্ট্রফি এস হি হ্যাজ ডান দি ওয়ার্ক। সো এই 3টা জিনিস 3 ধরনের আমরা এটা ক্লিয়ার হতে পারি পরবর্তী স্লাইডে গিয়ে। ডিয়ার গাইস, 1 নম্বরে যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যায় যে অ্যাপোস্ট্রফি এস সমান ইজ প্লাস এক্সটেনশন অর অবজেক্ট।
2 নম্বর যদি আমরা দেখি অ্যাপোস্ট্রোফি এইচ দেওয়া আছে সমান হ্যাজ প্লাস V3 বলতে আমরা বুঝি পাস্ট পার্টিসিপল ফর্ম এবং 3 নম্বরে দেওয়া আছে অ্যাপোস্ট্রোফি এস সমান হ্যাজ যদি অধিকারভুক্ত হয়। তো আমরা এটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হতে পারি। 1 নম্বর এক্সাম্পলটা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই শি এর পর অ্যাপোস্ট্রোফি এইচ দেওয়া আছে শি ইজ ইম্পর্ট্যান্ট গাই ইন আওয়ার টিম। তো প্রিয় শিক্ষার্থী এখানে একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে শি এর পর এখানে ইজ হচ্ছে কারণ হচ্ছে যদি আমরা দেখি অক্সিলারি ভার্ব ইজ এরপর এক্সটেনশন থাকে বা অবজেক্টিভ থাকে এবং আমি আরও সুন্দর করে তোমাদের ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যদি দেখি যে ওই সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব না থাকে অর্থাৎ কোনো ভার্ব নেই তাহলে নিঃসন্দেহে ওটা ইজ হবে, আচ্ছা 2 নম্বর যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই শি এর পর অ্যাপোস্ট্রফি এইচ দেওয়া আছে শি ইজ উচ্চারণটা হবে শি হ্যাজ। তো এই যে 2 নম্বর এখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাই এখানে হ্যাজ হওয়ার পিছনে কারণ হচ্ছে ডান। এই ডান আমরা জানি প্রেজেন্ট ফর্ম ডু, পাস্ট ফর্ম ডিড এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। তো যদি আমরা টেন্সের দিকেও খেয়াল করি তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীতে হ্যাভ বা হ্যাজ থাকে। তো এখানে যেহেতু হ্যাজের বিষয়টা নিয়ে আলোচনা করছি তো এখানে নিঃসন্দেহে আমরা বসাতে পারি হ্যাজ। তো আমরা যদি দেখি ওই সেন্টেন্সের মধ্যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে নিঃসন্দেহে সেটা হ্যাজ হবে। সো 2 নম্বর শি হ্যাজ ডান হোমওয়ার্ক। 3 নম্বর যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই শি এর পর অ্যাপোস্ট্রফি এইচ দেওয়া আছে শি হ্যাজ অর্থাৎ শি ইজ 2 কাউজ। এখানে আবার ইজ হয়েছে। তো আমি 3 নম্বর যে উল্লেখ করেছি উপরের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই এস অ্যাপোস্ট্রফি এস সমান হ্যাজ যদি অধিকারভুক্ত হয়। তো এমন কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলো দ্বারা যদি অধিকারভুক্ত হয় অর্থাৎ নিজের, যেমন আমার গরু আছে, আমার দুটো মুরগি আছে, কি তার অনেক জমি আছে, এই যে আছে অর্থাৎ অধিকারভুক্ত যদি বোঝায় সেক্ষেত্রে হ্যাজ হয়। এটা একটু আমাদের মনে রাখতে হবে। 4 নম্বরে যদি খেয়াল করি তাহলে দেখতে পাই ড্যাটের পর অ্যাপোস্ট্রফি এইচ দেওয়া আছে দ্যাট ইজ, কারণ ড্যাটের পর ইজ এজন্যই হয়েছে যে ওই সেন্টেন্সের ভিতরে কোনো ভার্ব নেই, ইজের পর সরাসরি এক্সটেনশন বা অবজেক্ট হয়ে গেছে, যার কারণে দ্যাট ইজ অ্যানাফ। আমরা 6 নম্বর যদি খেয়াল করি তাহলে দেখতে পাই দ্যাট অ্যাপোস্ট্রফি এস দ্যাট হ্যাজ। কেন হ্যাজ হয়েছে? ওই যে পূর্বে বলেছি যদি দেখি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওই সেন্টেন্সের মধ্যে আসে তাহলে আমরা ওটা ধরে নেব অবশ্যই হ্যাজ হবে এবং বাক্যটি পাস্ট পার্টিসিপল ফর্ম অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো পরবর্তী আমরা স্লাইডে দেখি প্রিয় শিক্ষার্থী। প্রিয় শিক্ষার্থী আমরা পূর্বের স্লাইডটাই আরও ক্লিয়ার হতে চাই। ফর্মুলা 1, 2 আগের স্লাইডেরই দেওয়া। তো আমরা সরাসরি উদাহরণ দিকে চলে যাই। 1 নম্বর উদাহরণে দেওয়া আছে দেয়ার এর পর অ্যাপোস্ট্রফি এস দেয়ার ইজ। কেন দেয়ার ইজ হয়েছে? নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ যে দেয়ার এর পর যে অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে এরপরে কোনো ভার্ব নেই অর্থাৎ এক্সটেনশন বা অবজেক্ট। সো নিঃসন্দেহে এখানে ইজ হয়েছে। সো দেয়ারস নো পারসন দেয়ার, এখানে দেয়ার ইজ নো পারসন দেয়ার। 2 নম্বর উদাহরণ যদি আমরা খেয়াল করি তাহলে দেয়ার অ্যাপোস্ট্রফি এস কিন্তু এখানে দেয়ার হ্যাজ হয়েছে। এই লাইনে যদি আমরা খেয়াল করি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কেন এখানে হ্যাজ হয়েছে। আমরা জানি যে একটা ভার্ব আছে, সে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে দেওয়া আছে অর্থাৎ ব্রেক, ব্রকেন, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম।
এ কারণেই ওখানে হ্যাজ হয়েছে। সো দেয়ার্স ব্রক ইন দ্য গ্লাস, দ্যাট মিন্স দেয়ার হ্যাজ ব্রক ইন দ্য গ্লাস। আমরা যদি 3 নম্বর উদাহরণে খেয়াল করি তাহলে দেখতে পাই হটের পর অ্যাপোস্ট্রফি এস, হট ইজ। কেন হট ইজ হয়েছে ওই বাক্যে যদি আমরা লক্ষ্য করি, এতক্ষণে শিক্ষার্থী বন্ধু তোমরা বুঝে গেছো অ্যাজ এ অ্যাপোস্ট্রফি এসের পর সরাসরি ইওর নেম অর্থাৎ এক্সটেনশন দেওয়া আছে, কোনো ভার্ব নেই। সো হটস ইওর নেম, দ্যাট মিন্স হট ইজ ইওর নেম। 4 নম্বরে যদি আমরা আবার খেয়াল করি তাহলে দেখতে পাই হটের পর অ্যাপোস্ট্রফি এস, হট, হটস, হট হ্যাজ। কেন হট হ্যাজ হলো নিশ্চয় বুঝতে পেরেছ। আমরা জানি পাস্ট পার্টিসিপল ফর্ম একটা দেওয়া আছে ব্রট। এই ব্রটের কারণেই এখানে হ্যাজ হয়েছে। সো হট হ্যাজ ব্রট ফ্রম ইয়োর মম। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের স্লাইডে দেখি। ডিয়ার গাইস, আরও ক্লিয়ার হওয়ার জন্য একই বিষয়টা নিয়ে আমি আবারও আলোকপাত করছি। এখানে ফর্মুলা একই দেওয়া আছে। আর উদাহরণ যদি আমরা একের দিকে লক্ষ্য করি তাহলে হোয়ার অ্যাপোস্ট্রফি এস, হোয়ার ইজ। এখানে ইজ কেন হয়েছে তোমরা আরও ক্লিয়ার হয়ে গেছো, কারণ ইজের পর সরাসরি রাফা গোয়িং, অর্থাৎ হোয়ার্স রাফা গোয়িং। কেন ইজ হয়েছে আমরা জানি যে একটা ভার্ব আছে গো, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম না, যার কারণে এখানে ইজ হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসরণ করা হয়েছে। সো এখানে ইজ হয়েছে। আমরা 2 নম্বরে যদি খেয়াল করি হোয়ারের পর অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, হোয়ার হ্যাজ হয়েছে। একই বাক্য এখানে কিন্তু ওইখানে ছিল গোয়িং আর এখানে দেওয়া হয়েছে গান। সো গো, ওয়েন্ট, গন, এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে তাই এখানে হোয়ার হ্যাজ রাফা গন। আমরা 3 নম্বর উদাহরণ যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই হু এর পর অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, হুজ, উচ্চারণটা হবে হু ইজ, হুজ দ্য পার্টি, হুজ দ্য প্রীতি গার্ল, অর্থাৎ হু ইজ দি প্রীতি গার্ল। 4 নম্বর উদাহরণ যদি আমরা খেয়াল করি হু এর পর অ্যাপোস্ট্রফি এস, হু হ্যাজ ডান দি ওয়ার্ক। কারণ এখানে ডু, ডিড, ডান একটা পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, তাই এখানে হু এর পর হ্যাজ হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি ইজের পর অ্যাপোস্ট্রফি এসে কখন ইজ হচ্ছে এবং অ্যাপোস্ট্রফি এসের পর কখন হ্যাজ হচ্ছে এই জিনিসটা তোমরা হয়তো সুন্দরভাবে ক্লিয়ার হয়েছ। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তবে আমার ডেসক্রিপশন বক্সে তোমরা আমাকে জানাবে, আমি অবশ্যই এই বিষয়টা তোমাদের নিয়ে আবার আলোকপাত করব। তো যারা এখনও আমার চ্যানেলে নতুন আমি তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করার জন্য, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি তোমরা দেখতে পাও। ডিয়ার স্টুডেন্টস, এখানে 4টা কনফিউশন দেওয়া হয়েছে। জাস্ট আমরা পূর্বের যে স্লাইডগুলো নিয়ে আলোচনা করেছি এই বিষয়টা কতটুকু বুঝলাম ব্রেন টেস্ট হিসেবেই এই 4টা কনফিউশন। তো 1 নম্বর কনফিউশনে দেওয়া হয়েছে সি এর পর অ্যাপোস্ট্রফি এস, এ বিউটিফুল জিনিয়াস গাই। তো এই গ্যাপে কি হবে শিক্ষার্থী বন্ধুরা হয়তো এতক্ষণ তোমরা বুঝে গেছো, এখানে ইজন্ট দেওয়া আছে, হ্যাজন্ট দেওয়া আছে ট্যাগ কোশ্চেনের আলোকে। তো এখানে আমরা জানি কি হবে, এ নম্বর হবে, ইজন্ট হবে। কেন ইজন্ট হবে আমরা জানি সি এর পর যে অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে এরপরে আর কোনো ভার্ব দেওয়া নাই, অর্থাৎ ভার্বের কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম নেই। সো নিঃসন্দেহে এটা ইজন্ট হবে। আর আমরা জানি ট্যাগ কোশ্চেনে যদি
বাক্যটি পজিটিভ হয় তাহলে ত্যাগবচনে গিয়ে নেগেটিভ হয়ে যায়। 2 নম্বর কনফিউশন আমরা লক্ষ্য করি, হির পর অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, ফিনিশড দি টাস্ক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা হয়তো বুঝে গেছো যে উত্তরটা সঠিক কোনটা হবে। এখানে নিঃসন্দেহে হ্যাজন্ট হবে। কেন হ্যাজন্ট হবে? আমরা জানি ফিনিশ একটা ভার্ব, তার পাস্ট পার্সেল ফর্ম হচ্ছে ফিনিশড। আমি 2 নম্বর নিয়ে কথা বলছি তোমাদের সাথে, অর্থাৎ হি হ্যাজ ফিনিশড দি টাস্ক, সো এখানে হ্যাজন্ট হবে। 3 নম্বর আমরা কনফিউশনটা যদি লক্ষ্য করি তাহলে এখানে দেওয়া আছে হটের পর অ্যাপোস্ট্রফি এস, হটস শিলা ডুইং। সো এখানে কি হবে নিশ্চয় বুঝে গেছো, কারণ এখানে কোনো ভার্বের পাস্ট পার্সেল ফর্ম নেই, সুতরাং ইজন্ট হবে। আমরা 4 নম্বর কনফিউশন যদি লক্ষ্য করি, এখানে যে গ্যাপটি দেওয়া আছে এই গ্যাপে কি বসবে? হুয়ের ফর যে অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে সেট দি টক। আমরা বুঝে গেছি যে একটা ভার্ব আছে সে, সের পাস্ট পার্সেল ফর্ম হচ্ছে সেড, সে সেড সেড, সুতরাং এখানে কি হবে? হ্যাজন্ট। সো এখানেই, এবং আশা করি তোমরা এই বিষয়টা নিয়ে ভালোভাবে ক্লিয়ার হয়েছো। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবারও তোমাদের প্রতি রিকোয়েস্ট, যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমরা অন্যদেরকে সুযোগ করে দাও এবং নিজেও দেখো। যদি পারো লাইক শেয়ার করে দিও, এটি তোমাদের প্রতি আমার মোস্ট রিকোয়েস্ট।